যে এই মুহূর্তে এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর ভবিষ্যৎ কী এবং কী হতে চলেছে 2026-এ? মানে কী মনে হচ্ছে? এখন তো এসআইআর ফুল দমে চলছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এসআইআরটা আপনারা সবাই জানেন আইআর হয়েছিল 2002 সালে। সেখানে একটা জনগণনা হয়েছিল, ভোটার একটা তালিকা তৈরি হয়েছিল 2002 সালে। পরে 2026 সালে সত্যি কথা বলতে বিজেপির হাতে আর কিছু নেই। ওরা গতবারের ভোটটা কভার করেছিল ওই যুদ্ধ নিয়ে, যে যুদ্ধটা ফলস সেটা পরে প্রমাণ হয়েছিল। তো একটা তো মোটো বা একটা সাবজেক্ট চাই যেটাকে হাত ধরে ভোটটা কভার করবে। 2026-এর ভোটের ওদের অস্ত্র হলো এসআইআর। এসআইআরে সাধারণ মানুষের কিচ্ছু হবে না, আমি এখান থেকে আপনাকে খুব স্বচ্ছভাবে বলছি। 2002-এর লিস্টে যার মানুষের নাম ছিল বা যাদের বংশের যা কারুর থাকুক না কেন, যে ফরম্যাটটা করা হয়েছে এই এসআইআরের মধ্যে যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের কারুর কিছু হবে না। মানুষ শুধু হেনস্থাটা হচ্ছে, মানুষ বিব্রত হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। তৃণমূল একবার ভয় দেখাচ্ছে, একবার প্রতিবাদ করছে, একবার আবার মাইক নিয়ে হাঁকছে আপনারা আসুন ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আসলে তৃণমূল কি বলছে বোঝা যাচ্ছে না। বিজেপি চুপ করে বসে আছে। বিজেপি এক এক লোকের 2-3টে এসআইআর ফর্মও বেরোচ্ছে, আপনি খবর নিয়ে দেখবেন। মানে বিজেপির চালিত এই ব্যাপারে বিডিও অফিস থেকে 2-3টে করে এক একজনের নামে এসআইআর বেরোচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূলের একমাত্র অস্ত্র এসআইআর দিয়ে ভোটটা কভার করবে, এছাড়া আর কিচ্ছু হবে না। 26-এর ভোট শেষ হয়ে গেলে এই এসআইআর জায়গায় চলে যাবে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসই বলেছিল যে আমরা এসআইআর হতে দেব না। না, কিন্তু এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মজার ব্যাপার হচ্ছে উনি আমাদের একমাত্র বোধহয় ওয়েস্ট বেঙ্গলের জন্মলগ্ন থেকে প্রথম একজন মুখ্যমন্ত্রী যিনি প্রতিদিনই একটা করে মিথ্যে কথা বলাটা ওনার কাজ। মিথ্যে কথা বলেই উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। উনি কথায় কথায় সংবিধানকে জড়িয়ে ধরে বেড়ান, সংবিধানটা যেন ওনার বাড়ির কোনো সম্পত্তি। হ্যাঁ, যেখানে সেখানে রাস্তায় হাঁটছে, বিধানসভায় ছুঁড়ে ফেলছে, মানে যা খুশি তাই, মানে সংবিধানটাই যেন ওনার সব। তো ওনার ওই মিথ্যে কথা বলা আর এই ধরনের মানে চটুকদারি কিছু করাটা ওনার কাজ। এসআইআর করতে দেবো না, সিএ করতে দেবো না, এনআরসি করতে দেবো না, ওটা করতে দেবো না, সেটা করতে দেবো না, মানুষকে ভোট দিতে দেবো না। মানে পাড়ায় পাড়ায় উনি তো ওনার লোকদেরই বলছে ভোট করতে দেবো না। এখন এই পুলিশ দিয়ে আমাদের বলছে বিরোধী দলেদের কোনো মিটিং করতে দেবো না, কোনো অনুষ্ঠান করতে দেবো না। উনি সবসময় সব কিছু দিয়ে না, কিছুই করতে দেবেন না। বিজেপি সরকার চাইছেন সারা দেশে যেন কোনো বিরোধী না থাকে, তৃণমূল চাইছে সারা রাজ্যে যেন কোনো বিরোধী না থাকে, এছাড়া আর কিছুই না। এটা একটা মানে চরম নোংরামো। এরা যে মানে হিউম্যানিটির অনেক বাইরে চলে গেছে। হ্যাঁ, এদেরকে শাসক বলাটা সত্যি খুব লজ্জার। লুকিয়ে লুকিয়ে ফর্ম ফিল আপ করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। না, সব থেকে মজার ব্যাপার আপনাদের সংবাদ মাধ্যমেই দেখা গেছে, আমার মনে হয় সাধারণ মানুষের থেকে অনেক বেশি তৃণমূলের বড় বড় বিধায়ক, সভাপতি, সম্পাদক ধরা পড়েছে যারা এখানকার না, যাদের দুয়ে পাওয়া যাচ্ছে না। এরকম নানা ঘটনা বারবারই দেখা যাচ্ছে। তো সাধারণ মানুষের থেকে ওদের মধ্যে আসলে তারা হয়তো বাংলাদেশ থেকে এসে প্রথম দিদির কাছে গেছিল এবং দিদি তাদের মন্ত্রী করেছে। দিদির মন্ত্রিসভার হয়তো অর্ধেকের বেশি এসআইআরে পড়ে যাবে। তো সেই জন্য উনি লুকিয়ে ফর্ম ফিল আপ করছে, তার দুই আছে কি নেই যেহেতু জানে না। এবার দিদিও কনফিউশনে, তার আছে কি নেই আমি তো জানি না। ও ভালো ভোট দিয়েছিল, বোমা ফোমা মেরে ভোটের একটা বড় ব্যবস্থা করে দিয়েছিল, তাহলে ওকে মন্ত্রী করে দাও, নেতা করে দাও, করে দিয়েছে। পরে দেখা যাচ্ছে সালা নেই, তাহলে ফর্মটা তো একটু লুকিয়ে করাটাই ভালো। কি হচ্ছে না হচ্ছে ভোট করে জানাজানি হয়ে গেলে একটা বাজে ব্যাপার। এই এসআইআর চলাকালীন একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে, যেটা হচ্ছে যে সিপিএম বিরোধিতা করছে এসআইআরের। বিরোধিতা মানে বলছে যে সঠিকভাবে প্রয়োগ হোক এবং সঠিক ভোটারদের যাতে নাম বাদ না যায়। কিন্তু একটা বিশেষ সংস্থা থেকে জানানো হচ্ছে যে এই সুজন চক্রবর্তী, তিনি বাংলাদেশে, তার নাম ছিল মুসলিম নাম, তিনি ভারতবর্ষে এসে নাম পরিবর্তন করেছেন, করে সুজন চক্রবর্তী হয়েছেন। এরকম নাকি সিপিএমের বহু নেতা নেত্রী আছে যারা মুসলিম ছিলেন, এখানে এসে হিন্দুত্ব হয়েছেন। সত্যি বলতে আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে সিপিএম মানুষের মনে আছে, আর কোথাও নেই। আর সিপিএমের হাত গোনা কয়েকজন নেতা আছে, ওদের কাজ হচ্ছে সুযোগ বুঝে সারাদিন পুকুর পাড়ে বসে থেকে সময় মতো এক খাওয়ান জাল ফেলে মাছ নিয়ে যান, এটা ওদের কাজ। তো সেটাই ওনারা করার চেষ্টা করছেন। ওনাদের আর কোনো কিছু করার ক্ষমতা নেই। ওনাদের সিপিএমের তাবড় মন্ত্রী বাংলাদেশের, আপনি ভালো করে খবর নিন। বড় বড় নেতা মন্ত্রীরা সিপিএমের ম্যাক্সিমাম, সিপিএম আমলের একটা নিয়ম ছিল বাংলাদেশ থেকে এপারে আসলেই সে সিপিএমের মন্ত্রী হয়, সে নেতা হয়, সে নেতা হতো, এবং সেটাই হয়ে এসছে। এখানকার যারা পুরনো দিনের নেতা, সিপিএম আমলের যত বড় নেতা সব বাংলাদেশি। যদি 2002-এর একটু আগে যাওয়া যায় তাহলে সিপিএমের সব নেতা এসে যাবে। আর সিপিএমের বিরোধিতা করা বা ওই সঠিক করে করতে বলার কোনো কারণ নেই, কারণ সঠিক করে করার জন্য লোক আছে, সেটা দেখার জন্য লোক আছে, এটা আলাদা করে ওদের বলার নেই। আর সিপিএমকে বিরোধিতা করার মতন কিছু নেই, কারণ ওর কিছু নেই। ও শুধু মুখে আছে, ওই টিভিতে থাকে,
মানুষের মনে মনে আছে, একটা ভাবের মধ্যে আছে, সাহিত্যে আছে। সিপিএম আর কোথাও নেই। কিন্তু একটা সূত্র দাবি করছে এসআইআই, আপনাদের আইএসএফ এর যিনি নেতা হচ্ছে আপনার নওশাদ সিদ্দিকী, তিনি সিপিএমের সাথে যোগাযোগ রাখছে এবং আগামী দিনে সিপিএমের সাথে জোট হতে পারে। এই বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়, দেখুন এটা আমাদের দলের সেনাপতি হচ্ছে নওশাদ সিদ্দিকী, তিনি যে বার্তা দেবেন সবার জন্য, আমরা সেই বার্তার অপেক্ষাতে থাকবো এবং সেই মতোই চলবো। এবার সিপিএম সঙ্গে আমার যতটুকু মনে হয় নিজস্ব বিমত, যদি সিট সমঝোতা সঠিক হয় তবেই আইএসএফ সিপিএমের সাথে সমঝোতায় যাবে বা জোটে যাবে। সারা বছর ধরে ভাইজান সারা দেশে মার খাবে, রাস্তায় বসে থাকবে, আর ভোটের সময় সিপিএম সিট ভাগ করে নিয়ে চলে যাবে, এটা তো সিপিএমের নিজের কি একটা সিট নেওয়ার ক্ষমতা নেই? আজকে আমি বলছি সিপিএম বাদে নওশাদ সিদ্দিকীর একটা সিট নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি বলছি নওশাদ সিদ্দিকী বাদে সিপিএমের একটা বুথ নেওয়ার ক্ষমতা নেই। কারণ সিপিএমের আইএসএফের ওই মানুষ ছাড়া কোনো মানুষ নেই, ওদের কোনো এজেন্ট নেই, ওরা জোট হলেই ওদের এজেন্ট পাওয়া যায়, সেগুলো সব আইএসএফের এজেন্ট। তাহলে নওশাদ সিদ্দিকী সিপিএমের সাথে কেন চাইছে, কেন সিপিএমকে কেন সাথে এই নিতে চাইছে? বিষয়ে আমি কিছু বলতে চাইবো না, কারণ হচ্ছে তিনি আমাদের দলের যেহেতু সেনাপতি, আমার সঙ্গে তানার এই নিয়ে কোনো পার্সোনাল কথা হয়নি, তো আমি তানার মতামত বা তার চিন্তা ভাবনাকে আমি আমার মতো করে এখানে এক্সপ্রেস করতে চাইবো না, সেটা উচিত হবে না আমার। তো সেটা তানার নিশ্চয়ই একটা কোনো দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা আছে, সেটার জন্যই তিনি আপনাদের সাথে যদি মতামত না, নিশ্চয়ই তো মতামত নেবে, যখন একটা জোট হবে তার আগে তো মতামত নেবে। আপনাদের কি ওপিনিয়ন থাকবে, আপনারা কি চাইবেন, সিপিএম এর সাথে জোট হোক? ভাই এর আগেও বলেছেন নানা মিডিয়ার মাধ্যমেই যে যদি সিট, এই কথাটা ভালো করে বুঝুন, সিট সমঝোতাটা ঠিক হয়, আজকে ভাঙড় ভাইজান লড়াই করছেন, তিনি ধরে রেখেছেন, এখন সিপিএম যদি তার সঙ্গে জোটে এসে বলে ভাঙড়ের সিটটা আমারে দিয়ে দাও, তাহলে আপনিই বলুন আইএসএফ সিপিএম এর সঙ্গে জোটে যাবে কিনা। এই হচ্ছে ব্যাপার। যদি সিট সমঝোতা ঠিকঠাক হয়, উনি যদি ঠিকঠাক সিট ছাড়েন, ঠিকঠাক করেন, তাহলে ভাইয়ের সাথে যদি সেটা হয়, মনে হয় ভাইজান সেটা করবেন। সেটা অবশ্যই, আমি আবার বলছেন, করবেন কি করবেন না একদম ভাইজানের নিজস্ব মতামত, তানার মতের উপরে আমরা ডিপেন্ড করে আছি। তো তানার কাছ থেকে আমরা এরকম একটা বার্তা পেয়েছি, যদি সিট সমঝোতায় সিপিএম এর সঙ্গে মতমিল হয় তাহলেই আইএসএফ সিপিএম জোট হবে, না হয় কিন্তু হবে না। বলছি আমার শেষ প্রশ্ন, হুমায়ুন কবির নতুন দল করেছে, তার সাথে কি জোট হবে? এটা বিষয় হচ্ছে তৃণমূল ওনাকে অ্যাপয়েন্ট করিয়েছেন, উনি ভালো অ্যাক্টিভ একজন মানুষ। বিহারেও আপনি দেখেছেন আপনাদের ওই দল করেছিল, পরে জোট হয়ে গেছে। তো এই একই ব্যাপার, বলছেন যে দলটা করেছে সেটা ইচ্ছাকৃত হয়, মমতা ব্যানার্জি করেছেন আইএসএফকে আটকানোর জন্য। আইএসএফ এখানে সত্যি কথা বলতে অন্ধ হিন্দু ছাড়া কেউ বিজেপিকে ভোট দেয় না, আর তৃণমূল ধসে যাবে, একদম ধসে যাবে, রাতারাতি ধসে যাবে যদি আইএসএফ এর সমস্ত আইএসএফ এর যে ফ্লো আছে বর্তমানে, আইএসএফ এর যে গতি আছে এখন, এই গতিটা যদি ভোট পর্যন্ত থাকে এবং তার সঠিক প্রতিফলন ভোটের বাক্সে হয়, তাহলে আমি বলছি নিমেষে টিএমসি ধসে যাবে। তো এখানে বিজেপির খুব একটা ফ্যাক্টর নয়, তো একমাত্র এই আইএসএফকে ঠেকানোর জন্য দিদি কিন্তু এইসব কাজগুলো করে বেড়াবেন। সেখানে দিদিও বা মোদির ইন্ধনও থাক, মোদি বলতে পারে আমি টাকা দিচ্ছি, তুই ওকে ওখানে লাগা, কারণ ভাই বোনের ভালো মিল আছে দুজনের।